সিলেটে হিট স্ট্রোকে একজনের মৃত্যু, সামনের সপ্তাহে গরম বাড়তে পারে আরও। উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে কঠোর হবে আওয়ামী লীগ, সরলেন প্রতিমন্ত্রীর শ্যালক। বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। Sponsored by RR Kabel and Online Properties Limited. এটিএন নিউজ দেখছেন। সারা দেশের সবশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজও তীব্র তাপপ্রবাহের কবলে দেশ। সিলেটের দক্ষিণ সুরমায় হিটস্ট্রোকে আবু হানিফ মিয়া নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে। আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন, কোথাও কোথাও গলে গেছে সড়কের পিচ, কোথাও বেঁকে গেছে রেল লাইন। চলছে হিট অ্যালার্ট, তীব্র তাপদাহে নাকাল মানুষ। সিলেটে হিট স্ট্রোকে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। সকালে আবু হানিফ মিয়া নামের ওই রিকশা চালক দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। রোববার দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড হয় ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী মানুষ। আমাদের কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমাদের। কি করব, কষ্ট হলেও আমাকে কাজ করতে হবে। দুপুরে যশোরে তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রোববার বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। খুলনার হাসপাতালগুলোতেও শ্বাসকষ্ট ও ডায়রিয়া সহ নানা রোগীর চাপ বাড়ছে। অসহনীয় গরমে ব্রাহ্মণবাড়িয়ায় শিশু এবং বয়স্করা ডায়রিয়া এবং তাপজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। পাবনার জনজীবনও স্থবির। সবচেয়ে বিপাকে শ্রমজীবীরা। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে বয়স্ক ও শিশুরা। ভাই, রোদে আমরা হাঁটতে পারছি না। প্রথমত প্রচণ্ড ক্লান্ত লাগছে এবং কি মনে হয় শরীরটা নিস্তেজ লাগছে। মানুষ বাড়াতে পারতেছে না, মানুষ কর্মজীবী জায়গায় যাইতে পারতেছে না, রোডে বাড়ানো যাচ্ছে না, খুবই গরম। প্রচণ্ড তাপদাহে গাজীপুরে যে যার মতো করে গরম থেকে বাঁচার জন্য চেষ্টা করে যাচ্ছেন। রংপুরে তাপমাত্রা কিছুটা কম, তাও স্বাভাবিক জীবনযাপনের জন্য কষ্টকর। আসলে রংপুরে আমরা মানুষ কিন্তু অনেকটাই স্বস্তিতে আছে এই মুহূর্তে, কারণ যখন অন্য জেলায় ৪২ ডিগ্রি বা ৪৩ ডিগ্রি তাপমাত্রা, তখন আমরা ৩২ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রায় আছি। অন্যান্য জায়গার তুলনায় আমাদের রংপুরে দাহ প্রবাহ কমপক্ষে ১০ ডিগ্রি কম আছে। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদান করছি। বৃষ্টির জন্য প্রতীক্ষা এবং প্রার্থনা করছেন দেশের মানুষ। জিনিয়া ইসলাম, প্রেস রিপোর্ট, এটিএন নিউজ। দেশজুড়ে চলছে তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস মানুষ। চিকিৎসকরা বলছেন, এ সময় সবারই রয়েছে স্বাস্থ্যগত ঝুঁকি। অল্পতেই পরিশ্রান্ত হওয়ার পাশাপাশি হতে পারে মাংস খিঁচুনি, পানি শূন্যতায় সংজ্ঞাহীন, এমনকি হতে পারে হিটস্ট্রোকও। বেশি ঝুঁকিতে শিশু আর বয়স্করা। এমন পরিস্থিতিতে সাবধানে থাকার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। সূর্যের অবস্থান মাথার ঠিক উপরে, প্রচন্ড আঁচে গা পুড়ে যাওয়া অবস্থা। তাতেও বিরাম নেই খেটে খাওয়া মানুষের। উত্তপ্ত আবহাওয়া কষ্ট বহুগুণ বাড়িয়েছে দিনমজুরের। গত কয়েকদিনের টানা দাবদাহে অতিষ্ঠ জনজীবন। গরমের তীব্রতায় ছোট বড় সবার হাঁসফাঁস অবস্থা। এমন পরিস্থিতি হতে পারে মৃত্যুর কারণ জানালেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের এই চিকিৎসক। কিছু হিট ক্র্যাম্প মানে তাপে যখন প্রবাহিত হয় বেশি, মানুষের শরীরে তাপমাত্রা বেড়ে যায়, বিভিন্ন মাংস খিচুনির মতো হয়, মাংস খিচে আসে যেটা বলি। কারো কারো হিটে যখন টায়ার্ড হয়েছে, অল্পতে পরিশ্রান্ত, লেথার্জি হয়ে যায়, বিছনা উঠানামা করার শক্তি কমে যাচ্ছে। তারপরে একটা পর্যায়ে গিয়ে আমরা বলি হিট সিনকোপ। মানে হিট যখন বেশি হয়, শরীরে পানি শূন্যতা হয়ে যায়, মানুষের তখন হঠাৎ করে অজ্ঞানের মতো হয়ে যায়, এবং লাস্ট স্টেজ হলো আমার হিট স্ট্রোক। এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ অধ্যাপক সোহেল মাহমুদ আরাফাতের। সূর্যের আলো থেকে আমাদের যথাসম্ভব তাপমাত্রা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, ছায়া থাকার চেষ্টা করতে হবে। যখন আমরা রাস্তায় যাব, ছাতা ব্যবহার করবেন, তাতে আমাদের হয়তো বা দেখা যায় যে তাতে তাপমাত্রাটা সরাসরি শরীরে পড়বে না। এটা একটা সুবিধা। ড্রেস পরতে হবে কীরকম, আমরা বলি ঢিলা ঢালা ড্রেস
সুতির ড্রেস, হালকা কালার ড্রেস, আপনি এই সময় কিন্তু ডিপ কালার ড্রেস পরা উচিত হবে না। অত ট্রাট্রন বলি, পলিস্টার বলি, এই ধরনের ড্রেসগুলো পরা উচিত হবে না, খুব টাইট ফিটিং ড্রেস পরা উচিত হবে না। শিশু ও বয়স্কের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন অতিরিক্ত ওজনধারী, প্রতিবন্ধী, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে আক্রান্তরাও। চা, কফি এগুলি একটু আপনার একটু কম খাওয়া ভালো, কারণ এগুলি কিন্তু আমাদের হিট স্ট্রোক বা হিটের জটিলতা আমাদের বাড়াতে পারে। তাছাড়া অ্যালকোহল অনেকে খেয়ে থাকেন হয়তো বা যারা খেয়ে থাকেন তাদের জন্য এটা কিন্তু বলবো একটা রিস্ক। ফলে এই ধরনের ড্রিঙ্কসগুলো ওনাদেরকে এই সময় অ্যাভয়েড করতে হবে। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। হিট স্ট্রোক সহ গরমে বিভিন্ন রোগে আক্রান্তদের জন্য হাসপাতালগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এ সময় তাপদাহে নাগরিকদের সচেতন থাকারও পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, আপাতত জরুরি নয় এমন রোগীদের ভর্তি না করাতে হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। পরে হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসা এবং গরম থেকে বাঁচতে সচেতনতার সরকারি বার্তা পড়ে শোনান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালগুলোতে কোনো কোল্ড কেস এখন ভর্তি করতে না করতে, কোল্ড মানে বলে কি যে একটা হার্নিয়া 1 মাস পরে করলে কোনো অসুবিধা হবে না, একটা গলবাড়া যেটা একুট না সেটা 2 সপ্তাহ পরে করলে, মানে হাসপাতালটাকে খালি রাখার জন্য বলছি যে যদি এরকম চাপ হয় তাহলে বাচ্চাদেরকে এবং বয়স্কদেরকে যেন সেটা মানে ভর্তি করা হয়। এখন কোল্ড কেস কয়েকদিন বন্ধ থাকবে। উপজেলা নির্বাচন প্রসঙ্গ। নাটোরের সিংড়া উপজেলা পরিষদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শালক লুৎফুল হাবিব রুবেল। রোববার এক ভিডিও বার্তায় রুবেল দাবি করেন, রাজনীতিতে বিতর্কিত করতেই তাকে নিয়ে নানা অপপ্রচার হচ্ছে। পরিস্থিতি তৈরি হয়েছে যেটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত নেই, এটা একটা ষড়যন্ত্র। কেননা আমাকে নির্বাচন থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে রাজনৈতিকভাবে হ্রাস করার জন্য বিভিন্ন মহল সক্রিয় আছে। তো আগামী উপজেলা পরিষদ নির্বাচন সম্বন্ধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন, কোনো মন্ত্রী বা সংসদ সদস্য আত্মীয় নির্বাচন করতে পারবেন না, তো তারই আলোকে তার সেই ঘোষণার প্রতি শ্রদ্ধা রেখে এবং জুনায়েদ আহমেদ পলক তার নির্দেশনা অনুযায়ী আমি আমার মনোনয়নপত্রটি উদ্যোগ করে নিচ্ছি। এবারে অন্য প্রসঙ্গ। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নবনির্মিত এই কমপ্লেক্স উদ্বোধন করেন তিনি। এ সময় এই কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম থেকে সোহেল রানার ক্যামেরায় আরও জানাচ্ছেন রেজওয়ান ফয়েজ। মুজিব ব্যাটারি বাংলাদেশের প্রথম আর্টিলারি ইউনিট। 1971 সালের 22 জুলাই পাকিস্তান থেকে পালিয়ে আসা গোলন্দাজ বাহিনীর 75 জন বাঙালি সেনা সদস্যকে নিয়েই বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম আর্টিলারি ইউনিট প্রতিষ্ঠা লাভ করে। স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনুসারে মুজিব মাউন্টেন ব্যাটারি বা মুজিব ব্যাটারি হিসেবে এর নামকরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম এই গোলন্দাজ বাহিনীর বীরত্বগাথা দেশবাসীর কাছে তুলে ধরতে চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স। সকালে চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মোনাজাতে অংশ নেন তিনি। এরপর নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি জাদুঘরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, মহান মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম গোলাবর্ষণকারী ঐতিহাসিক 7.3 ইঞ্চি কামান সহ মহান মুক্তিযুদ্ধে গোলন্দাজ বাহিনীর উল্লেখযোগ্য অপারেশন সমূহের গৌরবময় ইতিহাস ও স্মৃতি ঘুরে দেখেন। পরে সেনা সদস্যদের দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোর্সেস গোল 2030-এর লক্ষ্য একটি দক্ষ ও সর্বাধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তোলা। এজন্য আধুনিক ও মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং আন্তর্জাতিক মানসম্মত সামরিক অবকাঠামো নির্মাণের যে লক্ষ্য, এই বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স তারই একটি অংশ। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, আর্টিলারি সেন্টার, চট্টগ্রাম। দেশের খবরে এ পর্যায়ে বিরতি নিচ্ছি, এরপর আরও যা থাকছে।
কিশোরগঞ্জের পাগলা মসজিদে মিলল রেকর্ড 7,78,00,000 টাকা। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে 2 জেলে আহত। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও তাপপ্রবাহের খবর। রাজশাহীতে আজও তাপমাত্রা 41.5 ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপপ্রবাহে স্বাভাবিকের তুলনায় হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরও জানিয়েছেন প্রতিনিধি। তাপমাত্রা যেমন বাড়ছে এবং বাতাসের আর্দ্রতাও কিন্তু কমে আসছে, এর ফলে তীব্র গরম অনুভূত হচ্ছে এবং প্রচণ্ড গরমের কারণে কিন্তু মানুষজন অসুস্থ হয়ে পড়ছেন এবং হাসপাতালে কিন্তু প্রতিদিনই রোগীর পরিমাণ সেটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। গতকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখেছি যে 1100 জনের মতো রোগী ভর্তি হয়েছিলেন, যেটা আসলে তার মধ্যে 3 থেকে 400 জন ছিল এই গরমজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা হাসপাতালের মেডিসিন ওয়ার্ড এবং শিশু ওয়ার্ডের যারা প্রধান রয়েছেন তার সাথে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন যে 100 থেকে 150 জনই আসলে গরমজনিত রোগে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছে এবং শিশু ওয়ার্ডেও একইভাবে 1 থেকে 150 জনের মতো রোগী কিন্তু শিশু ওয়ার্ডে গরমজনিত কারণে ভর্তি হচ্ছে। বিশেষ করে ডায়রিয়া, সর্দি, জ্বর, কাশি এই ধরনের রোগী আক্রান্ত হয়ে বেশি ভর্তি হচ্ছে। চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু পরামর্শ দিচ্ছেন যে আসলে খুব প্রয়োজন ছাড়া রোদের মধ্যে না যাওয়ার জন্য, বাইরে বের হলেও সুরক্ষা নিয়ে বের হওয়ার জন্য এবং যাতে আসলে খাবার দাবারের ব্যাপারে সতর্ক নজর রাখার জন্য বলছেন এবং সবাইকে বলছেন আসলে এই যতটা সম্ভব আসলে এই রোদের যে তীব্রতা সেই তীব্রতা থেকে দূরে সরে থাকার জন্য। অন্যান্য প্রসঙ্গ, কিশোরগঞ্জের পাগলা মসজিদে দানের পরিমাণ সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এবার পাওয়া গেছে 7,78,67,537 টাকা। শুধু টাকা নয়, সিন্ধুকে পাওয়া গেছে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি মুদ্রা ও সোনা রূপার অলংকারও। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাধারণত 3 মাস পর কিশোরগঞ্জের পাগলা মসজিদে সিন্দুক খোলার রীতি। এবার 4 মাস 10 দিন পর খোলা হলো দান বাক্সগুলো। পাওয়া গেল 7,78,67,537 টাকা। এত টাকা পাওয়া যায়নি আগে। শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের তত্ত্বাবধানে মসজিদের সিন্দুকগুলো খোলা হয়। মসজিদের 9টি দানবাক্স ও একটি ট্যাঙ্ক খুলে পাওয়া যায় 27 বস্তা টাকা। কঠোর নিরাপত্তায় বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 250 লোকের টানা 18 ঘন্টা সময় লাগে টাকাগুলো গুনতে। দেওয়ানবাড়ি মেহমান আসতে পালকি ঘাট ছিল, এই পালকি ঘাটে এসে একটা ছাপড়া করে আজান যে নামাজ পড়তেন সবাই পাগলা সাহেব ডাকতো। সেই পাগলা সাহেব থেকে আস্তে আস্তে পাগলা মসজিদে রূপান্তরিত হয়। শুধু দেশি টাকা নয়, সিন্ধুকে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি মুদ্রা ও সোনা রূপার অলংকারও পাওয়া গেছে। আবার যেদিন খোলা হবে তার মাঝখানে যে টেনিওরটা, এই 4 মাস 10 দিন, এইটার মধ্যেও একটা নিরাপত্তা প্ল্যানের মধ্যে থাকে। এখানে নিরাপত্তা ডিজিটাল ডিভাইসগুলি সবসময় সক্রিয় থাকে। এই দানের টাকা রূপালী ব্যাংকে জমা হয় এবং রূপালী ব্যাংক এই কার্যক্রমের সাথে 20 বছর ধরে জড়িত আছে। দানের টাকায় মসজিদ ঘিরে আন্তর্জাতিক মানের একটি দৃষ্টিনন্দন বহুতল ইসলামী কমপ্লেক্স নির্মাণ করা হবে। এ প্রকল্পের জন্য প্রাথমিকভাবে 115 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এই অঞ্চলের মানুষের একটা দাবি বহুদিন ধরেই যে এখানে বড় একটা দৃষ্টিনন্দন মসজিদ হবে, একটা মসজিদ কমপ্লেক্স হবে, অন্তত 1030 মানুষ যেন এখানে একসাথে নামাজ পড়তে পারে। আমাদের আগামী মাসেই পরামর্শক নিয়োগ ইনশাল্লাহ চূড়ান্ত হবে। এরপরে মসজিদের মূল যে ডিজাইন, সেই ডিজাইনের কাজে আমরা হাত দিব। এর আগে গত বছরের 9 ডিসেম্বর 3 মাস 20 দিন পর দান বাক্স খোলা হয়েছিল। তখন 23টি বস্তায় রেকর্ড 6,32,51,423 টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সাগর থেকে মাছ ধরে ফেরার পথে মিয়ানমারের ছোঁড়াগুলিতে কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের 2 জেলে আহত হয়েছেন। টেকনাফ থানার ওসি মোহাম্মদ ওসমান গনি জানান, সকাল 10:30টার দিকে বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনার নাইকং দিয়া এলাকায় এফপি মায়ের দোয়া নামের ফিশিং ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমারের একটি জাহাজ থেকে গুলি ছোড়া হয়। এ সময় গুলিবিদ্ধ হন 2 জেলে। গুরুতর অবস্থায় একজনকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরেকজনকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আহতরা হলেন টেকনাফের শাহপুরীর দ্বীপের উত্তরপাড়ার মোহাম্মদ ইসমাইল ও দক্ষিণ পাড়ার মোহাম্মদ ফারুক। সীমান্তে আর কোনো অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। কোস্টগার্ড ও বিজিবি নৌবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী সীমান্তে সতর্ক নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। সকালে কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিনস দ্বীপের জলসীমা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি আরও জানান, রোহিঙ্গা কিংবা রাখাইনের যে কোনো অনুপ্রবেশ রোধে কোস্টগার্ডের জনবল এবং জলযান বাড়ানো হয়েছে। মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকার উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশ সীমান্তে, ফলে উদ্বিগ্ন সীমান্ত এলাকার মানুষ। এই অস্থিরতার মাঝেই টেকনাফের জলসীমা পরিদর্শন করলেন কোস্টগার্ডের মহাপরিচালক। এছাড়া সীমান্তে অনুপ্রবেশ রোধ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডের সক্ষমতা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। সেটা হচ্ছে আমাদের উপস্থিতি, নজরদারি এগুলোকে বাড়ানোর জন্য। যেহেতু আমরা এখন আগের চেয়ে অনেক সজাগ, অনেক আমাদের উপস্থিতি বেড়েছে, নজরদারি বেড়েছে, সার্ভেলেন্স বেড়েছে, এই কারণে এটা আমি মনে করি যেটা একটু কমে আসছে। ইউপি মেম্বার হয়েও থাকেন কুড়ে ঘরে। সড়কের পাশের ঘুণে ধরা বাঁশ, পলিথিন ও পুরাতন কাপড়ে মোড়ানো কুড়েঘরটি তার শেষ সম্বল। জনগণ ও এলাকার উন্নয়নের জন্য নিরলস কাজ করে গেলেও নিজের জন্য কিছুই করেননি তিনি। নওগাঁ প্রতিনিধি রায়হান আলম জানিয়েছেন তেমনই ব্যতিক্রমী এক জনপ্রতিনিধির কথা। দেখুন ডেস্ক রিপোর্টে। চারপাশে মন্ত্রী এমপিদের সম্পদের পাহাড় আর বিলাসবহুল বাড়ি। তার ভিড়ে নওগাঁর বদলগাছি উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের জঙ্গলের মধ্যে ছোট্ট এই কুড়ে ঘরটি রেখা বানুর। বেশিরভাগ টিন নষ্ট হয়ে গেছে, নিচের দিকের বেড়াগুলো উই পোকার দখলে। ঘরে আসবাব বলতে ভাঙা খাট আর মাটির চুলা। বিলাসবাড়ি ইউনিয়নের 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডের নারী সদস্য রেখা বানু স্বজন ও সম্পদহীন একজন মানুষ। আপন বলতে তেমন কেউ নেই। বাবা মাকে হারিয়েছেন অনেক আগেই, অথচ এলাকার কেউ বিপদে পড়লে সবার আগে ছুটে যান রেখা। তার মানবিক আচরণে মুগ্ধ হয়ে নির্বাচনে দাঁড়ানোর দাবি তোলেন এলাকাবাসী, কিন্তু টাকা পয়সা কই? এলাকাবাসী খরচ জুগিয়ে ইউপি সদস্য করেছেন রেখা বানুকে। রেখা মেম্বার গরিব মানুষের পাশে দাঁড়ায়, সব সময় যার যেখানে যে বিপদে পড়ুক সেখানেই ওই যায়। মেম্বার হওয়ার পর মোটামুটি কাজ করে, তাই গরিবের জন্য অনেক হেল্প করে। নিজের থাকার জায়গা না থাকলেও সরকার থেকে যে সম্মানী পান তা দিয়েই সাহায্য করেন মানুষকে। সড়ক নির্মাণ সহ নানা উন্নয়নমূলক কাজ করেন। আমার ঘরে পানি পড়ে, খুব কষ্ট করে আমি থাকি। চকির উপর থাকলে চকির উপরে পানি পড়ে, চকিও ভেঙে গেছে, মাজার থাকি মাজারও পানি পড়ে। সরকারের আশ্রয়ন প্রকল্পে রেখা বানুর নাম দেয়া হয়েছে। বরাদ্দ পেলেই তিনি ঘর পাবেন, জানালেন চেয়ারম্যান। গরিব মানুষের যদি আশ্রয় হিসেবে আসে তাহলে আপনারা এই বিষয়টা দেখবেন। এই আশাটুকু করে আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে তার একটা ঘর হোক। যিনি সবার প্রয়োজনে এগিয়ে আসেন সেই রেখা বানুকে সহযোগিতায় এগিয়ে আসুক সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করছি ঐতিহ্যবাহী লাঠি খেলা আসরে আমন্ত্রণ জানিয়ে। বাংলা নববর্ষ উদযাপনের রেশ রয়েছে এখনো। বর্ষবরণের আয়োজনে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। বিলুপ্ত প্রায় লাঠি খেলা দেখতে শনিবার বিকেলে জামালপুর শহরের লাঙ্গলজোড়া ঘুন্টিঘর এলাকায় ঢল নামে মানুষের। ঢাকঢোলের বাজনা আর গানের সুরের তালে তালে চলে লাঠিয়ালদের লাঠির কসরত। খেলায় প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা আর পাল্টা আঘাত করার কৌশল দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেন লাঠিয়ালরা। এই আয়োজনকে ঘিরে উৎসবের আমেজ বয়ে যায় পুরো এলাকায়। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সিলেটে হিট স্ট্রোকে একজনের মৃত্যু, সামনের সপ্তাহে গরম বাড়তে পারে আরো।
উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে কঠোর হবে আওয়ামী লীগ, সরলেন প্রতিমন্ত্রীর শ্যালক। বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। কিশোরগঞ্জের পাগলা মসজিদে মিলল রেকর্ড 7,78,00,000 টাকা। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে 2 জেলে আহত। Sponsored by RR Kabel and Online Properties Limited. দেশের খবর আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।